আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়বস্তু নিয়ে আলাপ আলোচনা করব, ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে, আপনারা ধৈর্য সহকারে আমার কথা শুনবেন। বাংলাদেশ প্রায় 20 কোটি জনসংখ্যার দেশ। এর মধ্যে 60% হচ্ছে কিশোর তরুণ। এই জনসংখ্যাই সবচেয়ে বেশি। তো বাংলাদেশের এত বিশাল একটা তরুণ জনগোষ্ঠী, সেই তরুণ জনগোষ্ঠী আসলে কি করছে? বিগত কয়েক বছর যাবৎ আমরা লক্ষ্য করছি যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমাদের তরুণ সমাজ বিপথে অগ্রগামী হচ্ছে। ইউটিউব, ফেসবুক রিলস এগুলোর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়, দামি গাড়ি কেনা যায়, বাড়ি করা যায়। এই ধরনের প্রলোভন আমাদেরকে কি ধরনের মেসেজ দিচ্ছে? আমি এটার বিরোধিতা করি না। কিছুদিন আগে যে বিষয়টা আমি লক্ষ্য করলাম যে একজন ইউটিউবার, সে ইউটিউবিং করে অশ্লীল ভিডিও বা অঙ্গভঙ্গি করে সে গাড়ি কিনেছে। তো সেখানে কমেন্ট সেকশানে লেখা যে সে যদি পড়াশোনা না করে যদি গাড়ি বাড়ি করতে পারে, ভালো একটা লাইফস্টাইল যদি সে পায়, তাহলে আমাদের পড়াশোনা করার দরকারটা কি? এটা খুবই ভয়াবহ একটা মেসেজ। আমরা একটু যদি গভীরভাবে ভেবে দেখি যে আগামী 20 বছর পরে বাংলাদেশের তরুণ সমাজ, যাদের বয়স হবে 40 কিংবা 50, বা যারা এখন তরুণ হচ্ছে, তাদের জন্যে হয়তোবা সাময়িক একটা ভোগবিলাস বা বিলাসী জীবনযাপন করার একটা অবলম্বন হতে পারে সোশ্যাল মিডিয়া। বাট একটু চিন্তা করলে দেখা যাবে যে আসলে ভবিষ্যৎ আমাদের একদমই অন্ধকার। যে অন্ধকার হয়তো বা একটা পারমাণবিক বোমার যে ভয়াবহতা, তার চেয়ে আরও মারাত্মক হতে পারে। আমরা অনেক সময় ইলন মাস্কের কোনো একটা ভিডিও দেখে বা কোনো একটা বিষয় দেখে ভাবি যে সে বিশাল বড় কিছু, কিন্তু আমাদের দেশে কি ইলন মাস্ক নেই? আমাদের দেশে অনেক মেধাবী প্রযুক্তিবিদ, উদ্যোক্তা আছে, কিন্তু সুযোগের অভাবে রাষ্ট্র তাদেরকে ধরে রাখতে পারতেছে না। এটা একটা বড় দুর্বলতা আমাদের জন্য। সেই দুর্বলতা কাটিয়ে আসলে আমরা কিভাবে উঠব? এটার জন্য অবশ্যই নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। রাষ্ট্র এখানে, রাষ্ট্রের যারা রাষ্ট্র পরিচালনা করেন, তাদের একটা বিশাল দায়িত্ব এখানে রয়েছে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে, বা আপনি যদি গত 20 বছর বা 30 বছর যদি অ্যানালাইসিস যদি আমরা দেখি, এখানে ভালো কোনো দার্শনিক, গবেষক, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ আমরা কিছুই কিন্তু পাইনি। আমরা ইলন মাস্কের কথা বলি, আমরা মার্ক জাকারবার্গের কথা বলি, বা আলিবাবার জ্যাকমার কথা বলি, বা ভার্জিন গ্রুপের যে প্রতিষ্ঠাতা তার কথা বলি, বা পৃথিবীর অন্যান্য অনেক সফল মানুষদের গল্প বলি, কিন্তু আমরা কি আমাদের দেশে সেই পরিবেশটাকে আদৌ তৈরি করতে পেরেছি কিনা? একেবারেই না। এই অপসংস্কৃতির থাবায় পড়ে আমাদের তরুণ একটা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই বিষয়টা আমরা একেবারে এড়িয়ে যাচ্ছি। কেন এড়িয়ে যাচ্ছি আমার জানা নেই। এর একটা বড় দায়ভার আমি মনে করি পার্শ্ববর্তী দেশ ভারত। এই অপসংস্কৃতি আমাদের টেলিভিশন, মিডিয়া, ফেসবুক, সোশ্যাল মিডিয়া বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলি আছে, এর মাধ্যমে আমাদেরকে দেখানো হয় যে সোশ্যাল মিডিয়ার যে একটা চাকচিক্যময় রঙিন জগৎ, এই জগতে থাকলে, কিছু অশ্লীল ভিডিও করলে, ভিউজ যদি আমাদের বেশি হয়, তাহলে হয়তো বা জীবনটা আরও বেশি রঙিন হবে, আমরা অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবো, আমাদের লাইফস্টাইল পুরোপুরি বদলে যাবে। একদমই ভুল। এটা একটা বিশাল বড় ফাঁদ। আমরা সেই ফাঁদে পা দিয়েছি।
আমি বলবো আমাদের তরুণ সমাজকে এখনই সময় যে এই ফাঁদ থেকে বের হয়ে আসা। আমাদের গবেষণায় মনোনিবেশ করা উচিত, আমাদের যার যার কর্মক্ষেত্রে মনোনিবেশ করা উচিত, রাষ্ট্র নিয়ে চিন্তা করা উচিত। পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে, দেখেন পৃথিবীতে আমরা তাইওয়ানের কথা যদি ধরি, এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ কিন্তু পারমাণবিক যুদ্ধ না, একটা ছোট একটা মাইক্রোচিপ, সেটা নিয়ে পৃথিবীতে যুদ্ধ হচ্ছে। যে যত ছোট, যত ন্যানো সূক্ষ্ম চিপ তৈরি করতে পারে সেই দেশই এখন সবচেয়ে বেশি শক্তিশালী। আমরা কিন্তু এর ধারে কাছেও নাই। প্রযুক্তির দিক দিয়ে একেবারে আমরা শূন্য। দেখেন ভারতে একটা মহাকাশ গবেষণা কেন্দ্র রয়েছে, যাকে বলা হয় ইসরো। ইসরো পৃথিবীর অন্য দেশে যে স্যাটেলাইট পাঠায় রকেটের মাধ্যমে, তারা খুব কম টাকায় মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে। আর বাংলাদেশেও একটা মহাকাশ গবেষণা কেন্দ্র আছে, যার নাম হচ্ছে স্পারসো। এই স্পারসো নামটাও আমার মনে হয় যে ইন্ডিয়া থেকে ধার করা। ইসরো এবং হচ্ছে স্পারসো। বাংলাদেশে স্পারসোর কাজটা কি আমরা কি জানি? আমরা আসলেই জানি না। এটা আমাদের খুবই দুর্ভাগ্য যে আমরা বাংলাদেশে স্পারসোকে খুঁজে পাই না। তার যে কর্মকাণ্ড, এখানে কারা কাজ করেন। কয়েক মাস আগে আমি একটা নিউজ ফিডে পড়লাম যে বাংলাদেশের খুব সম্ভব মহাকাশ গবেষণা কেন্দ্র বা কোনো একটা গবেষণা কেন্দ্রে পাট গবেষণা কেন্দ্রের মহাপরিচালককে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ মহাকাশ গবেষণা কেন্দ্র পরিচালনা করার জন্য। খুবই হাস্যকর ব্যাপার। কেন? এটা কেন? উনি কি মহাকাশের গবেষণা করবেন না পাটের গবেষণা করবেন? এই যে আমাদের একটা রাষ্ট্রীয় কাঠামো নিয়ে আসলে বেশ আমরা কথা বলি, কিন্তু কাজের কাজ আসলে কিছুই হচ্ছে না। সো এই জায়গাগুলিতে আমার মনে হয় যে খুব প্রবলভাবে আমাদের নাগরিক হিসেবে আমাদের কথা বলতে হবে। এই জায়গাগুলো যদি ঠিক না হয় তাহলে এই দেশ কখনো এগিয়ে যাবে না। পৃথিবীর উন্নত রাষ্ট্রে অনেক নামি দামি বিজ্ঞানী, সে আইনস্টাইন থেকে শুরু করে স্টিফেন হকিংস, যেহেতু বিজ্ঞানীদের কথা আসলো, আমার মনে পড়ে যে আমি খুব সম্ভব বছর 2-3 আগে আমাদের একজন মহান বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম, ওনার নামটা শুনলাম। উনি বাংলাদেশে এসেছেন কিন্তু প্রায় 90 দশকের শুরুর দিকে বা শেষের দিকে, এরকম খুব সম্ভব। দেখেন কতটা দুর্ভাগ্য যে এই বিজ্ঞানীর নাম আমি শুনতে পেলাম কিছুদিন আগে, কারণ প্রচারণা, সেমিনার, সিম্পোজিয়াম এগুলো কিছুই নাই। তো আমার মনে হয় যে প্রফেসর জামাল নজরুল ইসলাম স্যার, ওনাকে রাষ্ট্রের উচিত ছিল আরও বেশি হাইলাইটেড করা। দেখেন পৃথিবীর 100টারও বেশি দেশে, 100টারও বেশি বিশ্ববিদ্যালয়ে ওনার একটা বিখ্যাত বই দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স, এই বইটা পড়ানো হয়। তো স্টিফেন হকিংস নিজেও ওনার গুণকীর্তন গাইতেন, এত মহান একজন বিজ্ঞানী। কিন্তু আমরা কিন্তু প্রফেসর জামাল নজরুল ইসলাম স্যারকে চিনি না। বাংলাদেশে বেশ কয়েকটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসলে কাজটা কি, তারা কি আউটপুটটা দিচ্ছে, প্রোডাকশনটা কি? মেধাবী তরুণরা দেশে থাকতে চায় না। আমি সংক্ষেপে একটা ছোট উদাহরণ দিই। আমার খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু, সে ক্লাসে কখনো সেকেন্ড হয় নাই। সে বুয়েট থেকে পাশ করে সে কি করবে? সে এখন একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করছে। ওই মাল্টিনেশনাল কোম্পানি তাকে খুঁজে নিয়েছে। আমার রাষ্ট্র তাকে কিন্তু পেল না, আমরা তাকে হারালাম। বিষয়টা এমন, অনেক মেধাবী তরুণরা দেশ থেকে দেশের বাইরে চলে যাচ্ছে, আমরা তাদেরকে পিক করতে পারছি না, কাজে লাগাতে পারছি না। দেখেন মেধাবী কোনো তরুণ, এরা স্বভাবত একটু ইন্ট্রোভার্ট, একটু আত্মকেন্দ্রিক হয়। তারা কিন্তু সরকারি কোনো দপ্তরে ঘুরবে না, চাকরির জন্য ঘুরবে না। আমাদেরই তাদেরকে খুঁজে বের করতে হবে,
তাদেরকে যার যার যোগ্য জায়গায় তাদেরকে কাজ করার সুযোগ তৈরি করে দিতে হবে। তো এখনই সময় যে সকল অপসংস্কৃতিকে দূরে ঠেলে দিয়ে আমি বিশেষ করে তরুণ সমাজের যারা আছে তাদের সবাইকে বলবো যে আপনারা যার যার জায়গায় আপনাদের শিক্ষা, মেধা, মনন সব কিছু কাজে লাগান। সোশ্যাল মিডিয়া খারাপ কিছু না, তবে সেটাই যদি আমাদের মুখ্য বিষয় হয়ে থাকে, সেটাই যদি আমাদের পেশা হয়ে থাকে, সেটাই যদি আমাদের সব কিছু হয়ে থাকে, এটা সবার জন্য না। আসলে হয়তো বা কিছু মানুষ সেটাতে সাকসেসফুল হয়েছে, তার মানে আমি, আপনি বা অনেকে সাকসেসফুল হব, বিষয়টা এমন না। সো আমাদেরকে যেহেতু বর্তমান বিশ্ব প্রযুক্তিতে অনেক এগিয়ে যাচ্ছে, তো আমার মনে হয় যে যাদের প্রযুক্তিতে ইন্টারেস্ট আছে তারা প্রযুক্তি নিয়ে কাজ করেন, আরও গভীরভাবে মনোনিবেশ করেন, গবেষণা করেন, এবং একই সাথে রাষ্ট্রের উচিত এই তরুণ মেধাবীদেরকে প্যাট্রোনাইজ করা। এবং এই বাংলাদেশি অনেক অনেক ইলন মাস্কের চেয়ে অনেক মেধাবী তরুণ জন্ম নিবে, অনেক ভালো গবেষণা হবে। আমরা মহাকাশে একদিন নিজেরাই রকেট উৎক্ষেপণ করে স্যাটেলাইট পাঠাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা শুনবার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।